আসসালামু আলাইকুম, আমি ডক্টর জারিন তাসনিম রাকা। ওয়েলকাম টু ইউ অল। আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, আমাদের লং ব্যাচের ওরিয়েন্টেশন ফর জানুয়ারি 2027 ডায়েটের জন্য। আজকে আমরা একটু শর্টকাটে ডিসকাস করবো আসলে এই জানুয়ারি 2027 ডায়েটের জন্য আসলে আপনাকে কি কি পড়তে হবে বা কি কি আপনার টার্গেট থাকবে সে সকল কিছু ব্যাপার স্যাপার আমরা একটু ডিসকাস করবো। সিলেবাসটা কি, কোন কোন টপিকের উপর আপনি জোর দিবেন, কিভাবে পড়বেন, ওভারঅল এই। আপনারা সবাই জানেন আমরা মাস্টার্স ডিগ্রি নিয়েই কাজ করছি, তাই না? আমাদের রয়্যাল কলেজ অফ সার্জনের মধ্যেই এই ডিগ্রিটা, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমি মনে হয় আজকে একটু স্ক্রিন শেয়ার করে নিই। একটু গিভ মি এ মোমেন্ট, আমি একটু স্ক্রিন শেয়ার করি। বা একটু হোস্ট করে দেন, কো হোস্ট করে দেন, আমি স্ক্রিন শেয়ার করতে পারছিলাম। আচ্ছা, আমরা এমআরসিএস নিয়ে যেহেতু ডিল করি, আজকে আমরা জাস্ট ঝটপট দেখে নিব আমাদের এই যে জানুয়ারি 2027, তার মানে আমাদের হাতে প্রায় 6 মাসের মতো সময় আছে। এই 6 মাসের মতো সময় আমরা কিভাবে প্রিপারেশন নিব বা কিভাবে পড়তে হবে মোটামুটি ওই ব্যাপারটা, এবং যারা আমাদের লং ব্যাচে ভর্তি আছেন তারা কিভাবে পড়বেন সেই সম্পর্কে আমি একটা গাইডলাইন আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদেরকে দিয়ে দিব। প্রথমত, এটা আমাদের এমআরসিএস ডিগ্রির জন্য এমআরসিএস পার্ট এ বা এমআরসিএস ডিগ্রির প্রথম স্টেপটা আপনারা আজকে এখান থেকে নিবেন, বা আমাদের আজকের থেকে জার্নিটা শুরু হচ্ছে। আমাদের এটা রয়্যাল কলেজের আন্ডারে ডিগ্রি, রয়্যাল কলেজ অফ সার্জনস অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডের আন্ডারে। 4টা কলেজের আন্ডারে ডিগ্রি নেওয়া যায়, যে কোনো একটা থেকে আপনি 4টা কলেজের ভ্যালু সেম। আপনি পার্ট বি যে কলেজের আন্ডারে পরীক্ষা দিবেন সেই কলেজের আন্ডারে আপনার সার্টিফিকেট হবে, এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনি 4টা কলেজের যে কোনো কলেজের মেম্বার হতে পারবেন। এবং এই 4টা কলেজের এই ডিগ্রিটা থাকলে আপনি এফআরসিএস ডিগ্রি দিতে পারবেন মিডল ইস্টার্ন কান্ট্রিতে। এটা আপনার পোর্টফোলিওকে অনেক বেশি হেভি করবে। প্লাস দেশের বাইরে ডিরেক্ট এন্ট্রির একটা সুযোগ তো আছেই। সেটার কথা তো বাদ দিলাম, ব্ল্যাব ছাড়া এমআরসিএস বইতে এন্ট্রি করার একটা সুযোগ আছে। এখন আমরা আজকে পার্ট এ নিয়ে শুধু ডিসকাস করব। পার্ট এ তে আমাদের দুইটা ভাগে ভাগ করা থাকে, পেপার ওয়ান এবং পেপার টু। এবং পেপার ওয়ান এর মধ্যে থাকে 180 কোশ্চেন, এবং এর মধ্যে যে টপিক গুলো থাকে সেটা এর আগেও আমি বারবার, যদি আপনারা আমাদের সেশন গুলো দেখে থাকেন, এই ব্যাপারগুলো সম্পর্কে পরিচিত হয়ে যাওয়ার কথা যে আমাদের পেপার ওয়ানে থাকে আমাদের টোটাল অ্যাপ্লাইড সার্জিক্যাল অ্যানাটমি থাকে 75 মার্কস। তো সার্জিক্যাল অ্যানাটমি 75 মার্কস মানে কি, আপনি যে বুঝতেই পারছেন যে আপনি যদি এই টপিকটা নিয়ে মানে পড়েন, মানে আপনার পেপার ওয়ানে 180 মার্কস এর মধ্যে প্রায় 50% মার্কস অ্যানাটমি থেকে আসবে। তার মানে আপনি যখন পড়বেন আপনি সবচেয়ে বেশি জোর দিবেন অ্যানাটমিতে, আপনি যখন রিভাইজ করবেন তখন সবচেয়ে বেশি জোর দিবেন অ্যানাটমিতে, এবং আপনার পরীক্ষার সময় দক্ষতা বা দক্ষ সবকিছু বাড়াতে হবে অ্যানাটমিতে। এটা প্রথম কথা, মানে পেপার ওয়ান এর জন্য ট্রাম্প কার্ড অ্যানাটমি। তার মানে আপনাকে এক্ষেত্রে টার্গেট করতে হবে আপনি যাতে 75 এর মধ্যে অ্যাটলিস্ট 60 আপ আপনি মার্ক অ্যান্সার করতে পারেন। তো দেখবেন যে আপনার পাশ করার রাস্তাটা ইজি হয়ে যাবে। তাহলে এই অ্যানাটমি রিলেটেড আমাদের প্রত্যেকটা অর্গান সিস্টেম নিয়ে আমাদের আলাদা আলাদা ক্লাস আছে। আপনারা যারা লং ব্যাচে ভর্তি আছে তাদের ক্লাস হবে সপ্তাহে একটা করে, মানে ফ্রাইডেতে। আপনারা যেটা করবেন, ক্লাসে যেদিন ক্লাস সেটা একদম অ্যাক্টিভলি অনলাইনে আপনারা এই মানে অ্যাক্টিভলি অনলাইনে ক্লাসটা অ্যাটেন্ড করবেন। যখন অনলাইনে আপনি ক্লাসটা অ্যাটেন্ড করলেন, তখন আপনার সুবিধাটা কি যে আপনি অনলাইনে ক্লাসটা অ্যাটেন্ড করার পরে সেদিন রাত থেকে আপনি পড়া শুরু করবেন। 3 দিনের মধ্যে আপনি এই থিওরি পোর্শনটা পড়বেন, বাকি 2 দিনের মধ্যে রিভাইজ করবেন, এবং পরবর্তী 2 দিনের মধ্যে এই রিলেটেড কোশ্চেন, এএমআরসিএস বা প্রিভিয়াস কোশ্চেন, এগুলো আপনি সলভ করে ফেলবেন। ঠিক আছে, তারপরে নেক্সট ফ্রাইডেতে আপনি এটার উপর পরীক্ষা দিবেন, টপিকের উপর অ্যানাটমি পড়বেন ওভাবেই। এখন অনেকেই থাকবে যে যারা অলরেডি আমাদের পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিয়ে ফেলছে, তাদের অ্যানাটমি পড়াটা আছে, একটু ভালোই নলেজ আছে, দক্ষতা আছে। তারা কি করবেন? তারা এই 1 সপ্তাহের মধ্যে এই অ্যানাটমি পোর্শনটা বারবার বারবার পড়বেন। আপনার দক্ষতা আছে, তারপরে দেখা গেছে কিছু কিছু পয়েন্ট হয়তো আপনি ভুলে গেছেন, কিছু কিছু টপিক আপনার এফসিপিএস এর সাথে একটু ডিফারেন্ট আছে, কিছু কিছু টপিক বাদ যাবে, কিছু কিছু নতুন নতুন ইনফরমেশন আপনাকে মাথায় ঢুকাতে হবে। এই সব কিছুই আপনি এই সময়টার মধ্যে সর্ট আউট করে ফেলবেন, এবং যতবার আপনি অ্যানাটমি পড়বেন তত বেশি আপনার মনে থাকবে
হবে এবং তত বেশি আপনি হচ্ছে ক্রিটিক্যাল ব্যাপার স্যাপারগুলো বা ক্রিটিক্যাল কোশ্চেন গুলো সলভ করতে পারবেন। তার মানে আমি বললাম যে হচ্ছে পেপার ওয়ানের মধ্যে সবচাইতে বেশি জোর দিবেন, 180 মার্কস এর মধ্যে সবচেয়ে বেশি জোর দিবেন 75 মার্কস এর এই অ্যানাটমির মধ্যে। এর পরবর্তীকালে যেটা আসে সেটা হচ্ছে ফিজিওলজি। 45 মার্কস কোশ্চেন থাকে বা এবং ফিজিওলজি পোর্শনটা আমার কাছে মনে হয়, বা আমার কাছে না, আপনারা যারা পড়েন তাদের সবারই মনে হবে যে যারা হচ্ছে আমাদের এফসিপিএস বা রেসিডেন্সির জন্য প্রিপারেশন নেয় তাদের কাছে একটু ইজি লাগবে। এটা মূলত হচ্ছে কনসেপচুয়াল ব্যাপারটা, আপনার পুরো বিষয়টা মাথায় নিতে হবে, বুঝে নিতে হবে এবং আমাদের বডি ফিজিওলজি, যে বিশেষ করে শক রিলেটেড প্যাথোফিজিওলজি গুলো, এগুলো আপনি সবসময় বুঝে পড়বেন। মুখস্থ করতে গেলে মনে থাকবে না, আপনি হচ্ছে বুঝে কোনটা কেন হচ্ছে সেটা একটু বুঝে পড়ে ফেলবেন। এবং শক রিলেটেড ফিজিওলজি থেকে প্রায় 8টা 10টা কোশ্চেন থাকে প্রতি বছরই, হ্যাঁ। তো মানে প্রতি বছর মানে প্রতিটা ডায়েটই থাকে, এই জন্য হচ্ছে ফিজিওলজিক পোর্শনটা আপনাকে খুব ভালো মতো পড়তে হবে। এবং যেহেতু এটা অ্যাপ্লাইড সার্জিক্যাল ফিজিওলজি, সেজন্য আমাদের অর্গান সিস্টেমের মধ্যে সার্জারিক্যাল পেশেন্টদের আমরা যে সকল ফিজিওলজিক্যাল প্রবলেম হচ্ছে ফেস করি, শুধুমাত্র সেগুলো রিলেটেড আমার কোশ্চেন থাকে। অত বেশি আমাদের স্পেস বা রেসিডেন্সিতে অনেক যেমন ডিপ পড়তে হয়, ওরকম কোনো ডিপ পড়াশোনার কোনো ব্যাপার স্যাপার নাই এখানে। সুপারফিশিয়াল কিন্তু বুঝে পড়ার, নট সুপারফিশিয়াল মানে যে একদম ইজি ব্যাপারটা তা না। আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আপনি এখানে 75 মানে 45 এর মধ্যে 40 ইজিলি ক্র্যাক করতে পারবেন যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে। তার মানে এক্ষেত্রে আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করে প্রতিটা প্যাথোফিজিওলজি বুঝে বুঝে আপনাকে এখান থেকে অ্যান্সার করতে হবে। নেক্সট চলে আসে অ্যাপ্লাইড সার্জিক্যাল প্যাথোলজি। এখানে 35 কোশ্চেন থাকে। এই ব্যাপারটা একটু ট্রিকি। ট্রিকি বলতে কি, এই যে আপনি অ্যাপ্লাইড সার্জিক্যাল প্যাথোলজি পোর্শনটা আসছে, এখানে কি আপনাকে কি করতে হবে, আপনি কিছু কিছু মানে আমাদের যেমন আমরা রেসিডেন্সিতে জেনারেল প্যাথোলজি যে পোর্শন গুলো পড়ে আসি, যে হচ্ছে নিউপ্লাসিয়া ফরসে বা হচ্ছে আমাদের সেল ইনজুরি, ওখানে যে অনেক ডিটেলস কথাবার্তা মলিকুলার লেভেলের ব্যাপার স্যাপার, আসলে অত ডিটেলস মলিকুলার লেভেলের ব্যাপার লাগে না। আমাদের হচ্ছে জেনারেল প্যাথোলজির মধ্যে থেকে কিছু প্যাথোলজিক্যাল প্রিন্সিপাল যেমন মেটাপ্লাসিয়া, তারপরে হচ্ছে হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, এসব কিছু জিনিসপত্র লাগে। আর কিছু জিনিসপত্র লাগে মূলত হচ্ছে ওই নিউপ্লাসিয়া থেকে কোন ম্যালিগনেন্সি অস্টিওব্লাস্টিক, কোন ম্যালিগনেন্সি হচ্ছে অস্টিওক্লাস্টিক, একদম এরকম কিছু সুপারফিশিয়াল ব্যাপার স্যাপার প্রয়োজন হয়, অত ডিটেলস নলেজ লাগে না। এবং এখান থেকে এই প্যাথোলজি পোর্শন থেকে পেপার টুর সাথে বেশ কিছু কোশ্চেন হচ্ছে ওভারল্যাপ হয়। মানে আপনি পেপার টু এর প্রিপারেশন যদি নেন সেক্ষেত্রে আমাদের আপডেট প্যাথোলজি মোটামুটি পড়া হয়ে যায়। যার কারণে আপনি সবার আগে অ্যানাটমি গুলো খুব ভালো মতো পড়বেন, তারপরে পড়বেন ফিজিওলজি। প্যাথোলজি যে 1টা 2টা ক্লাস আছে হবে, আমাদের 2টা ক্লাস হবে, সেই প্যাথোলজি ওখান থেকে যা যা পড়ার পড়বেন, প্লাস অর্গান সিস্টেম যখন পড়বেন তার সাথে হচ্ছে প্যাথোলজি কোশ্চেন গুলো আপনাকে কোরিলেট করতে হবে। ফার্মাকোলজি 8টা কোশ্চেন থাকে, সাধারণত অনেক বেশি মানে কঠিন বা ওরকম কিছু দেয় না, মাঝে মাঝে দুই একটা দেয়। যেমন এর আগে একবার হচ্ছে লিথাল ডোজ মানে ক্যালকুলেট করার একটা ব্যাপার ছিল, যে হচ্ছে প্যারাসিটামলের লিথাল ডোজ কত। তো এরকম কিছু ব্যাপার স্যাপার একটু নতুন নতুন কিছু কোশ্চেন 1টা বা 2টা প্রতিবারই পরীক্ষায় দেয়। এই জন্য অরিহর কিছু নেই, মূলত আমাদের ফার্মাকোলজি থেকে কোশ্চেন থাকে হচ্ছে আপনার ওই ইয়া থেকে ওই অ্যান্টিবায়োটিক, তারপরে ব্লাড থিনার্স, এসব জেনারেল জিনিসপত্র থেকে কোশ্চেন থাকে। এগুলা আপনারা পারবেন, একটু পড়তে হবে আর কি এই। তারপর মাইক্রোবায়োলজি 7টা কোশ্চেন থাকে, সাধারণত মাইক্রোবায়োলজি এবং হচ্ছে ফিজিওলজি বা প্যাথোলজির একসাথে কোশ্চেন থাকে। এবং এটা হচ্ছে স্পেসিফিক অর্গান সিস্টেম রিলেটেড প্যাথোলজি কোশ্চেন থাকে। তারপর ইমেজিং 5টা 6টা কোশ্চেন থাকে, ডাটা ইন্টারপ্রিটেশন 3টা কোশ্চেন থাকে। এবং সবসময় মনে রাখবেন, তার মানে পেপার ওয়ানে আপনাকে সবচেয়ে বেশি জোর দিতে হবে অ্যানাটমিতে। এটা আপনাকে বারবার পড়তে হবে, পরীক্ষার আগে রিভাইজ করতে হবে, কারণ আপনি হতে পারে অ্যানাটমিতে আপনি অনেক বেশি দক্ষ, কিন্তু মানে আপনি যদি পরীক্ষার আগে বারবার রিভাইজ না করেন, খুব ইজি জিনিস, খুবই জানা জিনিস যেটা আপনি জানেন সেটা আপনি ভুল করবেন। আমি আমার পরীক্ষায় জানা জিনিস আমি ভেবেছিলাম যে আপার লিম্বে আমার অনেক দক্ষতা আছে, আমি ওটা পরীক্ষার আগে না দেখলেও হবে। তো পরীক্ষার হলে গিয়ে আমি কনফিউজ হয়ে ভুল দাগায় আসছি। তো এখানে থেকে যেহেতু 75 মার্কস আছে, আপনি সবসময় টার্গেট রাখবেন যেখানে আপনাকে 60 আপ পেতেই হবে। হ্যাঁ, 60 আপ পেতেই হবে, সেই টার্গেট রেখে আপনারা অ্যানাটমি পড়বেন, যার কারণে অ্যানাটমিতে সবচেয়ে বেশি জোর দিবেন। আর এখন এরপর আসেন পেপার টু। পেপার টু তে হচ্ছে আমাদের টোটাল মানে 120 কোশ্চেন থাকে, যার জন্য আপনি সময় পাবেন 2 ঘন্টা। এবং এই 120 কোশ্চেনের মধ্যে সবচাইতে বেশি কোশ্চেন আমি বলবো না, কম্বাইন্ডলি 2টা টপিক থেকে বেশি কোশ্চেন আসে। একটা হচ্ছে পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট, মানে প্রি অপারেটিভ, পার অপারেটিভ, পোস্ট অপারেটিভ এবং এখন কিছু কন্ডিশন আছে, আর একটা হচ্ছে ট্রমা। এই যে 2টা টপিক যদি আপনারা পড়েন বা এই 2টা ক্লাস থেকেই মোটামুটি আপনাদের 65 মার্কস কোশ্চেন আসে। তার মানে দেখেন
50 মার্কসেরও মানে পার্সেন্টেরও বেশি কোশ্চেন এই দুইটা টপিক থেকে আসে। তার মানে বুঝতে পারছেন এই দুইটা টপিক আপনাকে বারবার পড়তে হবে। তার মানে কি পরীক্ষার আগে আপনি রিভাইজও করবেন এই দুইটা টপিক থেকে, এবং পরীক্ষার আগে বারবার রিকলে সলভ করবেন এই দুইটা টপিক থেকে, ঠিক আছে? মানে কারণ হচ্ছে যে এখান থেকে কোশ্চেন বেশি আসে, এখান থেকে 65 মার্কসের মধ্যে যদি আপনি অ্যাটলিস্ট 50 ক্র্যাক করে ফেলতে পারেন, তার মানে আপনার হচ্ছে পেপার টু তে আপনার পাস নিশ্চিত। যদিও হচ্ছে দুইটা মিলে পাস হয়, সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পাস হয় না। মানে আপনার দুইটা পেপার মিলে পাস হয়, কিন্তু তারপরেও যদি আপনি এখানে 50 মার্কস ক্র্যাক করতে পারেন, তার মানে আপনার এমআরসিএস পার্টির জার্নিটা একদম ইজি হয়ে যাবে, মানে আপনি হচ্ছে পাস করে যাবেন ধরা কথায়। এরপরে হচ্ছে কিছু কমন কনজেনিটাল এবং অ্যাকুয়ার্ড সার্জিক্যাল কন্ডিশন, সেখান থেকে 45 কোশ্চেন থাকলো। এই জিনিসটা একটু ভাস্ট, মূলত আমাদের পেপার টুতে এখানে একটু পড়াশোনা করতে হয়। এই 45 মার্কস আনসার করার জন্য আপনাকে বডির সমস্ত অর্গান সিস্টেম এবং সেসব সম্পর্কিত হচ্ছে ডিজিজ গুলো আপনাকে পড়তে হবে, সেগুলোর মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট, নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন এবং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। এই কয়েকটা টপিক আপনাকে এখান থেকে যখন আপনি পড়বেন, প্রতিটা ডিজিজ সম্পর্কে আপনাকে হাইলাইট করে ফেলতে হবে। ক্লাসে আমাদের মেন্টররা আপনাদেরকে অলরেডি এই ব্যাপারে গাইডলাইন দিবে, এবং হচ্ছে রিকলে কিভাবে কিভাবে কোন টপিক থেকে কোশ্চেন আসে সেটা আপনাদেরকে সুন্দর মতো বলে দিবে আমাদের মেন্টররা। প্রতিটা মেন্টর অত্যন্ত দক্ষ এবং সুন্দরভাবে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিয়ে দিবে, যার কারণে ক্লাসগুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন লাইভ ক্লাস করার, কারণ লাইভ ক্লাসে হচ্ছে কমিউনিকেশন করা যায় মেন্টরের সাথে, যে কোনো ব্যাপারে কনসেপশন ক্লিয়ার করা যায়। এবং যেহেতু এই 45 কোশ্চেনের জন্য অনেক বেশি পড়তে হয়, তুলনামূলক ভাবে মার্কসের তুলনায় পড়াশোনা বেশি, যার কারণে এখানে হচ্ছে ক্লাসগুলোতে থাকা একটু জরুরি। আর হচ্ছে সার্জিক্যাল কেয়ার অফ দ্য পেশেন্ট, মানে পেডিয়াট্রিক সার্জারি থেকে 7টার মতো কোশ্চেন থাকে, এবং মেডিকেল লিগাল অ্যাসপেক্ট ও সার্জিক্যাল প্র্যাকটিস থেকে মোটামুটি 3টার মতো কিছু কোশ্চেন থাকে। এই হচ্ছে আমাদের সিলেবাস। এখন আপনি পড়বেন কিভাবে সেটা সম্পর্কে বলি। আমাদের টোটাল 24 ক্লাসেস আছে। 24 ক্লাস হচ্ছে টপিক রিলেটেড, তার সাথে 24 ক্লাসেস এর পরে আপনারা রিকল রিলেটেড 8টা ক্লাস পাবেন, এবং হচ্ছে পর্যায় শীটে 2টা ক্লাস পাবেন। ঠিক আছে? তো প্রতিটা ক্লাসের জন্য তো আপনার প্রতিটা ক্লাসের টপিক শেষ হওয়ার পরই আপনি এই 1 সপ্তাহ সময়ের মধ্যে আপনাদের কাজ, ডিউটি, অফিস বা আপনি যদি ফ্রি থাকেন না কেন, যতবার সম্ভব টপিক গুলো পড়ে আপনি হচ্ছে রিভাইজ করার চেষ্টা করবেন। এই সম্পর্কিত ইএমআরসিএস এখনই ক্লাসের সাথে সাথে সলভ করে ফেলবেন, ইএমআরসিএস এর কোশ্চেন। আর হচ্ছে আর রিকলের না, মানে থিওরি পোর্শনটা এখান থেকে আপনি শেষ করে ফেলবেন আর কি। আমার শেষ করলে আপনি বুঝতে পারবেন যে আসলে অ্যান্সার গুলো কিভাবে করতে হয়, এরপরে আপনি হচ্ছে পরীক্ষা দিবেন। তো এই আমাদের ক্লাসের সাথে সাথে আপনি প্রিপারেশন শেষ করে ফেলে আপনি চেষ্টা করবেন পরীক্ষার অ্যাটলিস্ট 2 থেকে 2.5 মাস আগে, মানে জানুয়ারিতে যদি আপনি পরীক্ষা দেন, যেন আপনার অ্যাটলিস্ট অক্টোবরের মধ্যেই এই থিওরি পোর্শন গুলো শেষ হয়ে যায়, এবং কমপক্ষে 2বার রিভাইজ হয়ে যায়, আপনি নিজে কমপক্ষে 2বার রিভাইজ করে ফেলবেন। এইটাই হচ্ছে আপনাকে টার্গেট রাখতে হবে, যে আপনি থিওরি পোর্শন গুলো পড়বেন এবং হচ্ছে 2বার রিভাইজ করে ফেলবেন। এটা হচ্ছে আপনি অক্টোবরের মধ্যে শেষ করবেন। নভেম্বর এবং ডিসেম্বর পুরো মান্থ দুইটাই আপনি রাখবেন শুধুমাত্র রিকল সলভের জন্য। এবং এই সময় আপনি থিওরি পোর্শন পড়বেন না, শুধু থিওরি কোনটা পড়বেন, আপনি রিকল সলভ করতে গিয়ে যদি কোনো কোশ্চেনে দেখেন যে আচ্ছা এই সম্পর্কিত টপিকটা আপনি ভুলে গেছেন, বা এই সম্পর্কিত টপিকটা আপনাকে একটু ডিটেল আবার একটু দেখতে হবে, শুধু সেই ক্ষেত্রে আপনি থিওরি পড়বেন, তখন আর হচ্ছে শীট বের করে গ্রস থিওরি পোর্শন পড়বেন না। এনসিসি শিট গুলো সুন্দর আপডেটেড, এনসিসি শিট গুলোই পড়েন। এনসিসি শিট গুলোতে একটু ফার্স্ট নলেজ দেওয়া আছে, যাতে একটা সুবিধা হচ্ছে ফার্স্ট নলেজ হওয়ার কারণে আপনার যদি কোনো কারণে একটু অ্যাটিপিক্যাল কোশ্চেন আসেও, আপনি সেখান থেকে খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। এটা হচ্ছে জেনসিস এর শীটগুলোর সুবিধা। এবং হচ্ছে ক্লাস রিলেটেড যদি কোনো কমপ্লেইন থাকে বা কোনো কিছু আপনি ফেস করেন প্রবলেম, মানে কোনো নেটওয়ার্ক জনিত বা যে কোনো ইস্যু, আমাদের হচ্ছে আপনার টেলিগ্রাম গ্রুপে আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে সেটা সলভ করব। এবং আমাদের একটা সুন্দর ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফর এমার্জেন্সি পার্ট এ রিকল, সেই গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন। যখন রিকল সলভ করতে যাবেন অনেক কিছুতেই আপনারা দেখবেন কনফিউশন আছে, যেটা আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আমি এই কনফিউশন গুলো ফেস করেছিলাম। সেই কনফিউশন গুলো আপনারা হচ্ছে নিজেরা ডিসকাস করবেন, আমরা আছি, আমরা সেক্ষেত্রে আপনাদেরকে গাইডলাইন দিব যে এটার অ্যান্সার কিভাবে হবে, কেন হবে। এই সব কিছু মিলে একটা সুন্দর প্রিপারেশন নেওয়ার জন্য এভাবে যদি আপনি প্রিপারেশন নেন, আমার কাছে মনে হয় মোর দেন এনাফ, এর থেকে বেশি লাগবে না। আর ও হ্যাঁ, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে পাস্ট টেস্ট রিলেটেড। পাস্ট টেস্ট দিয়ে দিয়ে সবার একটু কোশ্চেন থাকে যে পাস্ট টেস্ট সলভ করবেন কিনা।
তো এটা আসলে ব্যাপারটা কি, দ্য মোর দ্য মেরিয়ার, এরকম একটা ব্যাপার। আপনি যত বেশি কোশ্চেন সলভ করবেন তত বেশি আপনার কোশ্চেন সলভের ক্যাপাবিলিটি বাড়বে। তবে পাস্টে সলভ করতে গিয়ে আপনি কিন্তু রিকল সলভের ক্ষেত্রে জোর কম দিবেন, ব্যাপারটা সেটা করা যাবে না। আপনি যদি, যেহেতু আপনি এক সপ্তাহ করে সময় পাচ্ছেন, আপনার যদি প্রিপারেশন আগে নেওয়া থাকে, আপনি যদি আগে থিওরি পোর্শন শেষ করে ফেলতে পারেন, আপনার হাতে সময় থাকলে আপনি ইএমআরসিএস এর পাশে ফার্স্টে সলভ করতে পারেন। সলভ করা ভালো, বিশেষ করে ট্রমা এবং পেরি অপারেটিভ কেয়ার, এই দুটো পোর্শন ফার্স্ট থেকে যদি সলভ করতে পারেন বেটার। কিন্তু এগুলো সলভ করতে গিয়ে আপনি আবার হচ্ছে হলো রিকল সলভের জন্য কমপক্ষে 2 থেকে 2.5 মাস সময় যেটা রাখা দরকার, সেটা কিন্তু আপনি আবার মিস করে ফেলবেন না। সেটা হচ্ছে ম্যান্ডেটরি। তো থ্যাংক ইউ, আজকের আমাদের ওরিয়েন্টেশন ক্লাস এই পর্যন্ত। আপনাদের যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, আমাকে ডিরেক্ট নক করতে পারেন, আমাদের গ্রুপে জানাবেন। এগেইন, আমাদের সবার জন্য শুভকামনা আমাদের এই জানুয়ারি 2027 ডায়েটের লং ব্যাচের ক্লাসে। আসসালামু আলাইকুম।